সুতরাং সেটা না করে আমার মনে হয় এই বিজেমূল থেকে বেরিয়ে এসে এমন একটা দলের হয়ে আমি দাঁড়িয়েছি যাটা কিন্তু ভদ্রলোক একদম আমি বলছি যে এত মাটির মানুষ এবং ভদ্রলোক এত পরোপকারী। আর হুমায়ুন কবির সাহেবের মতো সেকুলার ব্যক্তি আমি খুব কম দেখেছি। আমি তো একজন সনাতনী, আমি তো রাষ্ট্রবাদী। হুমায়ুন কবির সাহেব উনিও তো রাষ্ট্রবাদী। উনি যেটা প্রাণ থাকতে হতে দেবেন না বলেছেন সেই বিষয়গুলো হয়ে গেছে, কিন্তু উনি দিব্যি বেঁচে আছেন। স্বরূপ চট্টোপাধ্যায় কেন অ্যাডজাস্ট করতে পারলো না এইবার 2026-এ? খালি কিছু বেনিফিট কামানোর জন্য, দলের কিছু ফান্ডকে যেটা দিল্লি থেকে টাকা আসবে সেটা নেওয়ার জন্য আমি বিক্ষুব্ধ হয়েও দলে থেকে তলে তলে তৃণমূলের সঙ্গে সেটিং করব, সেইভাবে বিজেপিতে অনেকেই রয়েছে। আর মানুষ কি এই কাটমানির সরকারই চাইছে না, মানুষ পরিবর্তন চাইছে। কিন্তু তারা দেখছে যে বিজেপিকে ভরসা করা যাচ্ছে না, বিজেপি অলরেডি তৃণমূলের সঙ্গে মিশে বিজেমূল হয়ে গেছে। আমজনতা উন্নয়ন পার্টি এবারে সরকারে ভূমিকা থাকবেই, আমজনতা উন্নয়ন পার্টি সরকার করবেই। এটা কে বলছে? স্বরূপ চট্টোপাধ্যায় অ্যাজ আ আমজনতা পার্টির নেতা, না স্বরূপ চট্টোপাধ্যায় ব্যক্তি হিসেবে বলছি। আচ্ছা, হঠাৎ বিজেপি থেকে আমজনতা পার্টি কেন? দেখুন, আমজনতা উন্নয়ন পার্টি হচ্ছে সকলের জন্য। আর যেটা আমি দেখুন বিজেপি নিয়ে এখন খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমি এটুকু বলতে চাই যে বিজেপিতে যোগ্য ব্যক্তিদের থেকে তথাগত বাবু যেটা বলেছিলেন সেই যোগ্যতাটার সম্মানটা বেশি দেওয়া হয়। তো সেইটা যখন হয়েছে, আর যখন বিজেমূল নামক একটি ডেফিনেশন চলে এসছে, এবং যেটা আমি পদে পদে দেখেছি, আমি যে তৃণমূলের কাছে মার খেয়ে যে হুমকি পেয়েছি সেটা যখন বিজেপি পালন করেছে দেখেছি, তো তারপরে আমি সেই থেকেই নেতাদের কাছে বারংবার বিনতি করে গেছি যে আপনারা একটু ঠিক হন, কিন্তু তারা সেটা শোনেনি। তখন এই যে অত্যাচারী শাসক বর্তমান দলের, যে মানে তৃণমূলের কথা বলছি, পশ্চিমবঙ্গের শাসকের কথা বলছি, তৃণমূল দলকে সরানোর নামে এরা যদি মনে করে যে আমরা খালি প্রতিবার ভোটে প্রহসন করব, প্রতিবার ভোটে আশা জাগাবো, 2021-এও এই হয়েছিল, তারপর আমাদের কর্মীদের প্রাণ যাবে, আমরা যোগ্য প্রার্থী দেব না, আমরা যোগ্য লোককে সংগঠনে দেব না, আমরা জলের মতো টাকা খরচা করব, অথচ সেই টাকাগুলো যারা লুটে নেবে তারা যারা ভাগ দেবে তাদেরকেই দেব। তো সুতরাং সেটা না করে আমার মনে হয় এই বিজেমূল থেকে বেরিয়ে এসে এমন একটা দলের হয়ে আমি দাঁড়িয়েছি যাটা জনতা মানে সাধারণ জনতার উন্নয়ন করবে, কোনো ধর্মীয় ভেদাভেদ নয়। এখন শাসক দল, প্রধান বিরোধী দল দুটো ধর্মীয় ভেদাভেদ করছেন, কিন্তু আমি তো একজন সনাতনী, আমি তো রাষ্ট্রবাদী। হুমায়ুন কবির সাহেব উনিও তো রাষ্ট্রবাদী। আমাদেরকে তো এমন নয় যে আমরা রাষ্ট্রবাদী নই, আমরা ভারতবর্ষকে চাই না। সেটা তৃণমূল বলতে পারে যে ভারতবর্ষের চেয়ে বাংলাদেশের এটা ভালো, ইলেকশন কমিশন ভালো, এটা ভালো, তো সেটা তো আমরা বলছি না। আর আমাকে তো আজকে বাধ্য করছে না আমজনতা উন্নয়ন পার্টি যে ফেজ টুপি পরো, হাতের হিন্দুত্বের প্রতীকগুলোকে খুলে ফেলে দাও, সেটা তো আমজনতা উন্নয়ন পার্টির কেউ আমাকে বলছে না। সুতরাং এখানে সব ধর্মের, আপনি যদি আমাদের প্রার্থী তালিকা দেখবেন সব ধর্মের প্রার্থী আছে। আমরা এখন হয়তো সমস্ত আসনে পৌঁছতে পারিনি, কিন্তু 200টির কাছাকাছি আসনে আমাদের প্রার্থী, জোট প্রার্থী হবে। 190টার ওপর আসনে আমরা প্রার্থী দেব। তো সেই প্রার্থী দেব এবং জনতার কথা বলবো। এবারে মানুষ বিচার করবে যে কাদের ওনারা চান, ধর্মীয় মেরুকরণের ওপর ভোটটা হোক, না আমজনতার উন্নয়ন হোক, সকল ধর্মের সমান উন্নয়ন হোক এবং সবাই সবার অধিকার পাক। যেটা তৃণমূল এতদিন করে গেছে, সংখ্যালঘুদের উন্নয়নের কথা অনেক বলেছে, কিন্তু আপনি রিপোর্ট যদি দেখেন সংখ্যালঘুদের প্রকৃতভাবে উন্নয়ন কি হয়েছে? হয়নি। কিছু সংখ্যালঘু নেতার উন্নয়ন হয়েছে, কিন্তু প্রকৃতভাবে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। আপনি যদি তাদের দেখেন, তাদেরকে অন্ধকারে আরও ঠেলে দিচ্ছে। যদি আপনি সরকারি রিপোর্টগুলোই তাদের দেখেন,
তারপরে আপনি যদি দেখেন যে এত এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এত কিছু হলো, এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রকারান্তরে কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মোদিজির বিরুদ্ধে কোনো ভোট দিয়েছেন সংসদে? তৃণমূল বিরুদ্ধে ভোট কি দিয়েছে একটাও? ওয়াকআউট করেছে। ওয়াকআউট করেছে। ওয়াকআউট মানে একটা সংসদীয় ওয়াকআউট করা মানে এক প্রকার সমর্থন। ওনারা তো বিরোধিতা করতে পারেননি কোনো বিলের। উনি যেটা প্রাণ থাকতে হতে দেবেন না বলেছেন সেই বিষয়গুলো হয়ে গেছে, কিন্তু উনি দিব্যি বেঁচে আছেন। বিজেপি পার্টি অফিস সল্টলেকে দেখলাম প্রার্থী তালিকা নিয়ে অনেক ঝামেলা হলো, সবাই এসে আন্দোলন করলেন, নিজেদের বিক্ষোভ দেখালেন, তাও অনেকে রয়ে গেলেন। যেরকম অনেক জায়গার প্রার্থী নিয়ে অসুবিধা ছিল, তাও অনেকে অ্যাডজাস্ট করে রয়ে গেলেন, যেটা বাংলা ভাষায় বলে। স্বরূপ চট্টোপাধ্যায় কেন অ্যাডজাস্ট করতে পারলো না এইবার 2026-এ? স্বরূপ চট্টোপাধ্যায় দীর্ঘদিন অ্যাডজাস্ট করেছিলেন, দীর্ঘদিন ক্ষোভ নিয়েছিল। 2021-এও প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল ভারতীয় জনতা পার্টি, 2026-এ। সব থেকে বড় কথা যে এবারে তো কোনো মানে যে প্রার্থী তালিকায় কারুর কথা শোনা হয়নি, এমনকি সঙ্গের কথাও যে পুরোপুরি শুনেছে তাও নয়। সঙ্গেরও কিছু স্টেটমেন্ট এসছে, সঙ্গের অনেক প্রার্থী দিয়ে অনেক প্রার্থী আছে, কিন্তু অনেক প্রার্থী তারা শোনেনি। এবারে প্রার্থী কি হয়েছে আমি দেখুন, ওটা ওনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, আমি কিছু বিশেষ কিছু বলতে পারি না, চাই না। তবে মানুষের স্লোগান ওখানে বলছে এবং মানুষের মত যেটা বলছে যে তারা কর্মীরা কিন্তু যেটা মনে মনে ক্ষোভ রেখে আমি দলের মধ্যে থেকে খালি কিছু বেনিফিট কামানোর জন্য, দলের কিছু ফান্ডকে যেটা দিল্লি থেকে টাকা আসবে সেটা নেওয়ার জন্য আমি বিক্ষুব্ধ হয়েও দলে থেকে তলে তলে তৃণমূলের সঙ্গে সেটিং করব, সেইভাবে বিজেপিতে অনেকেই রয়েছে। তলায় তলায় যারা সেটিং করে তৃণমূলের থেকে ফরচুনার নিয়ে, তৃণমূল থেকে ছোট গাড়ি, বড় থেকে বড় গাড়ি নিয়ে, এরকম অনেক রয়েছে। তৃণমূল ক্যান্ডিডেটের থেকে হপ্তা নিয়ে তৃণমূল ক্যান্ডিডেটের বাড়ি যে যারা যায়, রীতিমতো রাত দিন যারা যায় তৃণমূল প্রার্থীর বাড়ি, আবার বলে যে আমার আত্মীয় হয়, সেরকমও লোক রয়েছে, কিন্তু তারা পয়সা অর্থের লোভে রয়েছে। স্বরূপ চট্টোপাধ্যায় বিকৃত নয়। স্বরূপ চট্টোপাধ্যায় কর্পোরেটের জিএমের চাকরি, মাসে 2.5 লাখ টাকার চাকরি ছেড়ে সমাজসেবার জন্য নেমেছে, একজন সমাজকর্মী হিসেবে নিজের নাম করেছেন। স্বরূপ চট্টোপাধ্যায় বিক্রির জন্য নয়। তো সুতরাং আমি চাই মানুষের উন্নয়ন, মানুষের সমাজসেবা, এবং মানুষের সমাজসেবা করতে গেলে আমি দেখেছি এবারে যেটা হুমায়ুন সাহেব যেটা করছেন, যে উনি প্রকৃত সব ধর্মের গ্রোথটা চাইছেন, সব ধর্মের যাতে লোকেরা সমানভাবে মর্যাদা পায় এবং আম জনতার যাতে উন্নয়ন হয়, সংখ্যালঘুদেরও প্রকৃত যাতে উন্নয়ন হয়। এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুধু একটা লোক দেখানো উন্নয়ন, সেটা যাতে না হয়। বিজেপি থেকে এবার একটু বেরোই, আপনি বেহালা পশ্চিমে দাঁড়িয়েছেন। বেহালা পশ্চিমে আপনার কথায় আগে উঠে এসছে বা বিজেপির নেতাদের কথায় উঠে এসছে অনেক কিছু। এবার নতুন শরৎ চট্টোপাধ্যায় নতুন জায়গায় গিয়ে কি কমিটমেন্ট দিচ্ছেন যদি আপনাকে ভোটাররা জেতায়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিজেপির কথা সত্যিই থাক, কেন আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি নয়। কেন আমি একটা যথেষ্ট শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং কর্পোরেট দুনিয়ায় যথেষ্ট উচ্চ পদে কাজ করে এসেছি। তো আমি জানি আমাকে মেন টার্গেট যারা, মেন ব্র্যান্ড লিডারকে সঙ্গেই আমার কম্পিটিশন। তো সেক্ষেত্রে তৃণমূলই আমার প্রধান প্রতিপক্ষ। তৃণমূলের বিদায়ী বিধায়ক যার মেয়াদ এখনও শেষ হয়নি, তার কেলেঙ্কারির কথার জন্য বেহালা পশ্চিমের বদনাম হয়েছে। আজকে বেহালা পশ্চিমের মানুষের বদনাম হয়েছে কিন্তু তৃণমূলের জন্য। আজকে সেই তৃণমূল এবারে প্রার্থী বদল করেছে, কিন্তু প্রার্থী বদল করলেও আমি কারুর পারিবারিক কথায় যেতে চাই না, কিন্তু মানুষ জানে পারিবারিক কথা, কার কত হাত খরচ থেকে শুরু করে পরিবারের লোকেদের আর হাত খরচ পা খরচ সবই জানে। তো সুতরাং আমি কোনো সেসব কথায় যেতে চাই না, কিন্তু আমি বলতে চাই এই যে উন্নয়নের নামে সারা বছর রাস্তা খোঁড়া চলছে, অথচ বেহালা পশ্চিমে যে জল জমা সমস্যা দূর হচ্ছে না, যে এত বছর ধরে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, প্রমোটারি রাজ যেটা চলছে, বিদ্যাসাগর হাসপাতালে নাকি সমস্ত কিছু উন্নয়ন পার্থ চট্টোপাধ্যায় বললেন আমি করে দিয়েছি বল বদল, অথচ বিদ্যাসাগর হসপিটালকে মানুষ সুস্থভাবে গেলে হয়তো সবাই গাড়িতে বেরোচ্ছে। তো
তো বিদ্যাসাগর হাসপাতালের অবস্থাটা কি রয়েছে? রেফার বেশি হয়। এগুলোর থেকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। তো মানে এখানে চিকিৎসার কোনো কিছুই নেই, এখান থেকে রেফার করে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দুয়ারে স্বাস্থ্য আসছে ওই তো জন্য। অথচ দুয়ারে স্বাস্থ্য মানে আরো দুয়ারে মৃত্যু করতে চাইছে তারা দুয়ারে মৃত্যুটাকে এবারে আনতে চাইছে। উন্নয়ন যদি প্রকৃত হতো, উন্নয়নের কাজ নাকি প্রকৃত হয়ে গেছে, তাহলে তো রত্নাদেবীকে এখন বলতে হতো না যে বিদ্যাসাগর হাসপাতাল উন্নয়ন করব। ওনার নেত্রী বলেছেন উন্নয়ন সমস্ত কিছু হয়ে গেছে, তাহলে উনি আর নতুন করে উন্নয়ন কি করবেন? ওনাদের মাপে তৃণমূলের মাপকাঠিতেও বেহালার সমস্ত উন্নয়ন হয়েছে, সমস্ত পশ্চিমবঙ্গের সব উন্নয়ন হয়ে গেছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের যে সমস্যা, সেই সমস্যাই রয়েছে। এখন দর্শন আর দর্শনের দর বেঁধে দেওয়া, যে দর্শন হলে এরকম রেট পাবে, সেখানে আবার হাফ রেপ ফুল রেপে অনেক কিছু হয়ে গেছে। তো যেগুলো খুবই মানে বলা উচিত না, আমার বলতেও নিজের খারাপ লাগছে, সেইগুলোর জন্য কি দর বেঁধে দেওয়া যায় একটা মানুষের সম্মান নিয়ে, একটা মহিলার সম্মান নিয়ে? হাঁসখালি ঘটনা তো প্রমাণ করে দিল মাননীয় মিথ্যাবাদী ছিলেন। তো কত মানুষ দেখবে, খাটের তলা থেকে টাকা, মানুষের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলা, কত কাণ্ড দেখবে, কত কাণ্ড, কত কেলেঙ্কারি, কত কেচ্ছা দেখবে। আর মানুষ কি এই কাটমানির সরকারই চাইছে না, মানুষ পরিবর্তন চাইছে। কিন্তু তারা দেখছে যে বিজেপিকে ভরসা করা যাচ্ছে না, বিজেপি অলরেডি তৃণমূলের সঙ্গে মিশে বিজে মূল হয়ে গেছে। সিপিএম এর কি হয়েছে? সিপিএমকে তারা বুঝে নিয়েছে কি অত্যাচার আমরা বাম আমলে সহ্য করেছিলাম, সুতরাং তারা একটা শূন্য দল হয়ে গেছে। সুতরাং শূন্য দলকে নিয়ে কথা বলে লাভ নেই। সুতরাং তারা নিশ্চয়ই তারা প্রকৃত বিচার করে মানুষকে নেবে। আমরা যেটা আম জনতার উন্নয়ন করব, এবং মানুষ নিশ্চয়ই আম জনতা উন্নয়ন পার্টিকে বেছে নেবেন। এবং প্রকৃতভাবে একজন সমাজসেবক যে সব কিছু ছেড়ে মানুষের সমাজসেবা করার জন্য এসছে, যার জন্য সে নিজের ক্ষতি স্বীকার করেও এসছে, তাকে নিশ্চয়ই ভোট দিয়ে মানুষের সেবা করার আমাকে সুযোগ দেবেন। তার মানে আপনার কথা অনুযায়ী বিদ্যাসাগর হসপিটালের উন্নতি হবে 1 নম্বর, 2 নম্বর রাস্তাঘাট ঠিক হবে, 3 নম্বর সিন্ডিকেট রাজ থাকবে না, 4 নম্বর আরেকটা কি বললেন? জল জমা, আচ্ছা, জল জমাটা আপনি পরিষ্কার করবেন। এই 4টে আপনি গ্যারান্টি দিয়ে করবেন। আর এছাড়া বেহালা পশ্চিমেও অনেকগুলো শিল্প ছিল। আপনি যদি দেখেন বেহালা পশ্চিমের শিল্প যেগুলোকে তৃণমূল আমলেছে, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে তোলাবাজির জন্য যেতে বাধ্য হয়েছে। বেহালা পশ্চিমে যেখানে যে বড় বড় শিল্প ছিল, সেই শিল্পগুলোর জায়গায় এখন ফ্ল্যাট হচ্ছে। বিধায়কের কাজ নয়, কিন্তু সরকারের তো কাজ। মানে আম জনতা পার্টি যদি আসে, সেগুলোকে বন্ধ করবে। আম জনতা দেখুন, যদি আসে নয়, আম জনতা পার্টি সরকারের ভূমিকা থাকবে। আম জনতা উন্নয়ন পার্টি এবারে সরকারে ভূমিকা থাকবেই। আম জনতা উন্নয়ন পার্টি সরকার করবেই। এটা কে বলছে? স্বরূপ চট্টোপাধ্যায় বলছে। এজ আ আম জনতা পার্টির নেতা না স্বরূপ চট্টোপাধ্যায় ব্যক্তি হিসেবে বলছি। আচ্ছা, যে আম জনতা পার্টি ছাড়া সরকার হবে না, এবং আম জনতা উন্নয়ন পার্টি সরকার গড়বে, যেটা আমরা আর মিম মিলে। এবং সেখানে যেটা হচ্ছে যে সেই ব্যাপারটাতে আমরা যেটা করব, এই উন্নয়নগুলো তো করবই, মানুষের সার্বিক উন্নয়নগুলো করব, শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে সেগুলো তো করবই। তাছাড়া মহিলাদেরকে 3,500 করে মাসিক ভাতা দেওয়া হবে, 3,500 টাকা করে। আর তার মধ্যে কোনো স্ল্যাব থাকবে না, সেটা ধর্মের নামে ভাতা নয়। এই যে হিন্দু দেবীর নামে ভাতা, আমি একজন বিং হিন্দু বলছি যে আমার মুসলিম ভাই বোনেরা হিন্দু দেবীর নামে ভাতা নেবেন কেন? তাহলে নামটা এমন দেওয়া উচিত, যে যোজনা অন্যান্য রাজ্যতেও যেখানে যোজনা থাকে, দেখবেন নামটা এমন থাকে যে নামটা সকলের পক্ষে অ্যাকসেপ্টেবল হয়। লাডলি বায়না, তো লাডলি বায়না যদি একটা যোজনা দেখেন, তো আমি দেখুন, তারা আমার বিরোধী এখন, কিন্তু তাহলেও তো সেখানে তো কোনো ইয়ে করছে না। লক্ষ্মীর ভান্ডার হলো অসুবিধা কি? অসুবিধার কথা বলছি না। প্রথম কথাতে অ্যামাউন্টটা কম, ওই টাকায় হয় না, ওই টাকায় মানুষের একটা মহিলার কিছুই হয় না। আর যেখানে একজন বিধায়িকা প্রার্থী বা বর্তমান পূর্বের বিধায়িকা আমার বেহালা পশ্চিমের প্রার্থী, উনি বলেছেন যে 2 লক্ষ টাকা নাকি, আমি জানি না, ওনার বুক থেকে শুনিনি, আমি টিভি বাইটে যা দেখলাম বা সংবাদ মাধ্যমে দেখলাম যে ওনার মেয়ের মাসিক খরচ সেখানে 1,500 টাকায় কি হতে পারে বলুন?
সেখানে বা 1,500 টাকায় কি হতে পারে, বা আপনারাই কি একটুখানি বিবেচনা করে দেখুন, এই অ্যামাউন্টটাকে বাড়ানো দরকার। আর স্ল্যাব কেন? এদের জন্য এত, ওদের জন্য এত, এখানে স্ল্যাব কেন? সব মানুষ সমান, সবাই সাধারণ মানুষ, সবাই ট্যাক্স পেয়ার, সকলকে সমানভাবে কর দিতে হয়। আপনি তো দেখবেন না যে মুসলিমরা আলাদা কর দেয়, হিন্দুরা আলাদা কর দেয়, সেটা তো নয়। বা তফসিলি জাতি জনজাতির লোকেরা একরকম কর দেয়, আর উচ্চ জাতির লোকেরা আলাদা কর দেয়, সেটা তো নয়। তাহলে এইভাবে স্ল্যাব থাকবে কেন? এটা তো আমাদের কনস্টিটিউশন যখন হয়েছিল, যাই হোক, এটা অনেক বড় চলে যায় ব্যাপারটা, যাই হোক, এটা আপনি পরে আমি একদিন আলোচনা করব। আপনি যেখানে দাঁড়িয়েছেন, আম জনতা উন্নয়ন পার্টি, একজন মুসলিম ব্যক্তি শুরু করেছেন, হুমায়ুন কবির, মুসলিম ভোট 5.70%। অসুবিধা হবে না তো? অসুবিধা কেন? আমরা তো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করছি না। না, মুর্শিদাবাদে নিজে- যতটা গ্রাউন্ড আছে। না না, আমার তো দেখুন, আমি তো শুধুমাত্র মুসলিম ভোটের জন্য তো ভোটে লড়তে আসিনি। কিন্তু মুসলিম ভোটে তো আপনার শিওর হওয়ার কথা ছিল, যদি এটা না, না। মুর্শিদাবাদ হতো। না না, মুর্শিদাবাদ কেন? এখানেও তো আমি পাবো, এখানেও তারা সমর্থন করবেন। কেন? এখানে বাংলার মুসলিমরাও চান যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হোক। এত বছর ধরে পশ্চিমবঙ্গে যদি কেউ হয়নি, এবং এবারে আমি বলছি যে আমজনতা উন্নয়ন পার্টি সরকার গড়বে, এবং আমজনতা উন্নয়ন পার্টির লোকই মুখ্যমন্ত্রী হবে, এবং সেখানটা আগামী দিনের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির সাহেবই হবেন। সেটা আপনারা মিলিয়ে নেবেন ভোটের ফলাফলের পরে। আর হিন্দুদের কথা যেটা বলছেন আপনি, আমি তো নিজে বিইং হিন্দু, আমি তো হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যথেষ্ট যুক্ত ছিলাম, সমাজসেবার সঙ্গে যথেষ্ট যুক্ত। আমাকে তো বলছি যে আমাকে ধর্ম ত্যাগ করে আসতে হচ্ছে না। আমি আমার ধর্ম, এখানে সবাই সমান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে যার ধর্ম পালন করছে। এখানে এটা তৃণমূল নয় যে হিন্দু নেতাদেরও মাথায় ফেস টুপি পরে দেখাতে হবে যে আমি মুসলিম হয়েছি। সেটা দেখানো হচ্ছে মুসলিমদেরই অপমান। সেই করাটা বিধর্মী হয়ে যেসব আচার আচরণ মাননীয় করেন, সেটা মুসলিমদেরই অপমান। সেখানটা তো বলার নয়। উনি সমস্ত মুসলিম জাতিকে দুধেল গাই বলেছেন। সমস্ত জাতিকে, একটা জাতিকে আপনি মনে করতে পারেন গরু, চতুষ্পদ প্রাণী? আপনি কি মনে করেন সকল মুসলিমরা গরু? মাননীয় মুখ্যমন্ত্রী তো মনে করেন, কেন দুধেল গাই বলেছেন? এটা তো হতে পারে না। আমি একটা মানবাধিকার কর্মীও, এটা নিয়ে আপনি আগেও সরব হয়েছে। এটা নিয়ে আমি বরাবর সরব হয়েছি, এটা এটা নিয়ে আমি মানবাধিকার কর্মী হিসেবেও সরব হয়েছি। যে একটা জাতিকে বলা যায় না, তখন তো আমি বিজেপির লোক ছিলাম, তখনও আমি সরব হয়েছি। কোনো জাতিকে এটা বলা যায়? একটা জাতিকে এইভাবে বলা যায়? এটা কি মানুষের অপমাননা নয়? সে তো স্টেটমেন্টস আরও অনেক আছে, যাই হোক, কিছু কিছু পার্সোনালিটির নাম বলছি, আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে তাদের একটা করে ডেফিনেশন দেবেন। শুভেন্দু অধিকারী। উনি একটা জনপ্রিয় মুখ, পশ্চিমবঙ্গের একটা অন্যতম জনপ্রিয় মুখ। হয়তো কোথাও কোথাও ওনার জনপ্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি। তো জনপ্রিয় মুখ, কিন্তু ওনার দলে কতটা, ওনার কতটা কথা শোনে, এবং সংগঠনে ওনার কতটা প্রভাব আছে, সে নিয়ে আমার একটু সন্দেহ আছে। শ্রমিক ভট্টাচার্য। উনি যথেষ্ট, ওনার বাগ্মিতা অতুলনীয়। উনি খুব ভালো গুছিয়ে কথা বলতে পারেন। কিন্তু মানুষ জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, এনাদের কেন জননেতা বলা হয়? মানুষ সাধারণ মানুষের ভাষায় শোনে। সাহিত্য চর্চার জন্য মানুষ নয়। কলেজের একটা মাস্টার ডিগ্রি কলেজের, MA কলেজের লেকচারারের কাছ থেকে MA স্টুডেন্টরা যে কথা শুনতে চায়, সেটা সাধারণ মানুষ শুনতে চায় না। সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের ভাষায় শুনতে চায়। আর ওনার সংগঠন নিয়ে কিন্তু কিছু আমার ব্যক্তিগতভাবেও কিন্তু কিছু প্রশ্ন থাকবে, যেটা ভারতীয় জনতা পার্টিরও অনেক লোকেরই প্রশ্ন ছিল, আছে, থাকবে। দিলীপ ঘোষ। উনিও নিশ্চয়ই, উনি আরেকজন জনপ্রিয় নেতা। উনি মাঠে ময়দানে নেমে লড়াকু নেতা। উনি ভালোই করেছেন। তবে উনি অতিরিক্ত, যদি বলেন যে অতিরিক্তভাবে যদি একটি সাম্প্রদায়িক মন্তব্য করেন, তাহলে কিছু সেটার বিরূপ প্রতিক্রিয়াও হয়। আর ব্যক্তিগতভাবে কথাবার্তা এটাগুলো যেভাবে করেন, তাতে মানুষের কিন্তু একটু মেপে জুপে করা উচিত, একটু শালীনতা বজায় রাখা উচিত। তারপরে সব জিনিসেই শালীনতাটা বজায় রাখাটা উচিত ওনার, সেইটা আমার মনে হয়। মমতা ব্যানার্জি। দেখুন, ওনার সম্বন্ধে, উনি তো সর্বগুণ সম্পন্না। উনি কি নয়?
ওনার ছবি কত বছর আগে 1.5-2 লাখ টাকায় বিক্রি হতো। দুঃখের বিষয় যারা কিনতো তারা জেলে যাওয়ার পরে, সেই কেলেঙ্কারি হওয়ার পরে বর্তমানে কেউ 1.5-2 হাজার টাকা দিয়েও কিনছে না ওনার ছবি। সেটা একটা আলাদা ব্যাপার। ওনার এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং পরে মানে আপনারাও তৃণমূল কর্মীরা ড্যাং ড্যাং করে নাচছে। তো সুতরাং ওনার সমস্ত ধরনের মন্ত্র উচ্চারণ দেখবেন তাতেই ভুল আছে। উনি যেটা জানেন না সেটা, আমি যেমন বললাম মুসলিমদের উনি অপমান করেছেন, সবচেয়ে বড় অপমান মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ওনাদের গরু বলে, ওনাদের মানুষ থেকে প্রাণী বানিয়ে দিয়েছেন। সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরও অপমান করেছেন, প্রতিটা চণ্ডীপাঠ থেকে সরস্বতী মন্ত্র প্রত্যেকটা ভুল বলে উনি প্রত্যেকবার হিন্দুদেরও অপমান করেছেন। উনি ধর্মের নামে কথাকে উনি গালাগালি বলেছেন, এটা হিন্দুদেরও অপমান। উনি হিন্দু মুসলিম সবাইকে অপমান করেন, এমনকি ওনার স্টেজে ওনার কর্মী ওনার বিধায়িকাকে অপমান করে সরিয়েছেন। তার জন্য তো উনি মঞ্জু বসুর কথা বলছি, যে দল ছেড়েছেন। ওনার অনেক এখন যারা শুধুমাত্র ওনার সবাই যদি এখন পেড সার্ভেন্ট হয়ে থাকে তাদেরকেই উনি সম্মান করতে জানেন। অভিষেক ব্যানার্জি দেখুন, উনি তো পিসির দৌলতে কারুর সময় কারুর কিছু দৌলতে হয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া নেতা, আর কিছু চমক রাজনীতিতে উনি বিশ্বাস করেন। তো সুতরাং উনি রাজনীতিতে অতটা পরিপক্ক বলে আমার এখনো মনে হয় না। উনি নিশ্চয়ই আপনি আগের যে নামগুলো বললেন তাদের সঙ্গে তুলনাতে আসবেন না পরিপক্কতার, রাজনৈতিক পরিপক্কতার দিক থেকে। সেজন্য উনি চমক ধমককে একটু বেশি বিশ্বাস করেন, যে ফিল্মি স্টাইলে বা দক্ষিণ ভারতীয় স্টাইলে রাজনীতি, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে খুব একটা খাপ খায় না। নওশাদ সিদ্দিকী, দেখুন, নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কিছু কাজ করার জন্য নেমেছিলেন, কিছু কাজ করেওছেন। উনিও যথেষ্ট জায়গাতে, অনেক জায়গাতেই কাজ করেছেন। উনিও কিছু সংগ্রাম করেছেন। উনি যথেষ্ট সংগ্রাম করে যে সময় তৃণমূল এত মানে সংখ্যায় জিতছিল, সেই সময় জিতে এসছেন। সুতরাং একটা লড়াকু ভদ্রলোক, একজন পীরজাদা। আব্বাস ভাইজানের সঙ্গেও আমার দীর্ঘদিনের পরিচয়। সুতরাং একটা ভালো পরিবারের, স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে। তবে ওনারও উচিত ছিল যদি পরিবর্তনের লক্ষ্যে এখন, তাহলে এই বাম টাম কংগ্রেস ঘেঁষা না হয়ে আমাদের সাথে হাত মেলানো, সেটা উনি করেননি। তাহলে সেটা ওনার বিচার্য বিষয়। উনি ওনার জায়গায় সম্মানীয় থাকবেন। তবে ওনার আমার মনে হয় বিচার বিবেচনাটা আরেকটু করা উচিত ছিল। হুমায়ুন কবির, দেখুন, হুমায়ুন কবির কিছু দিন আগে পর্যন্ত, কিছু বছর আগে পর্যন্ত উনি কি করেছেন, অনেকটা আবেগে বা অনেকটা দলের নির্দেশে অনেক কাজ করেছেন। যেমন মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি কিছু কথা বলেছিলেন, যেটা উনি পরবর্তীকালে স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার ওই কথাটা বলতে হয়েছিল। কিন্তু ভদ্রলোক একদম, আমি বলছি যে এত মাটির মানুষ এবং ভদ্রলোক এত পরোপকারী, আর হুমায়ুন কবির সাহেবের মতো সেকুলার ব্যক্তি আমি খুব কম দেখেছি, যিনি সমস্ত কিছু, আমাদের এমনও প্রার্থী আছে যারা সব সময়তে টিকা লাগিয়ে থাকে, আমিও টিকা লাগিয়ে গেছি। হুমায়ুন কবির কোনো সময় সেটা মুছতে বলেন না। উনি মানুষের কাজ করতে চান, উনি আমজনতার কাজ করতে চান। একটা ওনাকে নেতা পেয়ে উনি এখন বর্তমানে উনি নিজের আবেগ সরিয়ে রেখে আমজনতা উন্নয়নের জন্য নেমেছেন, এবং সেই জন্য আমার মতো লোকও হুমায়ুন কবির সাহেবের সঙ্গে যোগ দিয়েছে। এবং অনেক লোক, আপনি আমাদের প্রার্থী তালিকা দেখবেন, অনেক লোক প্রাক্তন বড় বড় পুলিশের কর্তা থেকে অ্যাডভোকেট থেকে শুরু করে অনেকেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কদিন পরে একটা কথা উঠবে, স্বরূপ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে দাঁড়িয়েছে, হিন্দু ভোট কাটবে, তৃণমূলকে জিতিয়ে দেবে, তৃণমূলের দালাল উঠবেই। আমি জানি না, আমি এখনো বেহালা পশ্চিমে যাইনি। লোকে তো অনেক কিছুই কথা বলে, লোকে তো অনেক কিছুই কথা বলে, হাতি চলে বাজার, বাকিটা আমি বললাম না কেন, এবারে সেটা তো অনেক কিছুই বলে। দেখুন, আমার সোশ্যাল মিডিয়াতে না বলেছে কিছু লোক বলেছে শুরু আক্রমণ। আপনি আমার সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কি ভাষায় তারা আক্রমণ করছে, মানে কি কুরুচিকর আক্রমণটা করছে। মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন কি বলবো, তারা মানে অনেক নোংরা ভাষায় আক্রমণ করছে। দেখুন, এই ভাষাটা যারা করছে,
সেটা এখন পর্যন্ত আমি দেখেছি বিজেপির লোকেরাই আমাকে আক্রমণ বেশি করছে। বিজেপি ফার্স্ট্রেটেড বিজেপি, দে আর ফার্স্ট্রেটেড, বেসিক্যালি দে আর ফার্স্ট্রেটেড। ওরা হতাশ লোক, তারা করতেই পারে, তারা জানছে যে আবার তারা হারতে চলেছে, তারা করতেই পারে। আর তাদের ভাষা, তাদের নিজেদের শিক্ষা, তাদের নিজেদের বুদ্ধি, নিজেদের বংশ পরিচয়, নিজেদের দলীয় পরিচয় বহন করে। এটুকুই আমি বলবো যে শ্রমিক ভট্টাচার্যর একটু আগে বলছিলেন যে এত অতিবাগ্মিক লোক যদি শীর্ষে থেকে যদি এগুলো না দেখতে পান, তাহলে আমায় বলতে হবে উনি ধৃতরাষ্ট্র হয়ে আছেন।